হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অঙ্কিতা। আমাদের ভালোবাসার ছোঁয়া চ্যানেলটি নিত্য নতুন গল্প পড়তে ও শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের গল্পগুলিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে মোটেও ভুলো না। টাটা। আমি আমায় ছেড়ে তুমি কি করে আছো বলো না আমি। ক্রন্দনরত মোমের কণ্ঠে শুনে ফোনের উপাসে ডুকরে কেঁদে উঠল আতিয়া। আজ কতগুলো দিন পর মেয়েটার কণ্ঠ শুনতে পারছে। মনে হচ্ছে শুকিয়ে যাওয়ার কলিজাটা আবার পানিপূর্ণ হয়ে উঠেছে। আমি থাকতে পারছি না রে মোম, তোকে ছেড়ে একটুও ভালো থাকতে পারছি না আমি। মোম কাঁদতে কাঁদতে আলতো হাসলো। মিথ্যা বলছো কেন আমি? এই তো বেশ আছো এই কয়দিন আমায় ছাড়া। আতিয়া বুঝলো তার মেয়েটার বড় অভিমান হয়েছে। পাগলি মেয়ে, ধরে নে, তুই এখন তো শ্বশুর বাড়ি আছিস, তাই তো দেখছিস না তোকে তবুও কখনো মায়া কমবে না রে মা। মোম আনমনা হলো, চোখের পানি ফেলতে ফেলতেই বলল, আর কদিন পরে যখন সত্যিই দূরে চলে যাব তখনও কি ভেবে নিবে আমি শ্বশুর বাড়িতে আছি? কথার ভাষা হারিয়ে ফেলল আতিয়া। গত 1 বছর ধরেই মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে। আগের মতো আর দুষ্টুমিতে মাতিয়ে রাখে না সারা বাড়িটা। কারণটা তার নির্মম সত্য। নারী ছেঁড়া রত্ন আতিয়ার এই মেয়েটা, সেই মেয়ে যাকে কিনা সেই 18টি বছর ধরে আঁকলে রেখেছে সে। কত মেরেছে, আদর করেছে, লড়ে শুনিয়েছে, খাইয়ে দিয়েছে, আরও কত কী। যে মেয়ে সারাক্ষণ শুধু পিছু পিছু ঘুরঘুর করতো তার, সে মেয়ে রাত জেগে থাকতো, নিজেও ঘুমাতো না, আর এই আম্মিকেও ঘুমাতে দিত না। সেই মেয়ে কিনা এবার অনন্তকালের জন্য ঘুমিয়ে যাবে। এটা কি করে মানবে এই মাতৃহৃদয়? পারবে না তো। আচ্ছা, সেদিন তার ছোট্ট পরীর মতো মেয়েটা দুধে ফর্সা শরীরটা সাদা কাপড়ে ঢাকা থাকবে। সেদিন ওই চঞ্চল চোখের মণিজোড়া ঢাকা পড়বে স্থির চোখের পাতায়ের দ্বারা। সারাক্ষণ দৌড়াতে থাকা মেয়েটা সেদিন খাটিয়ায় করে আসবে তার সামনে। সইতে পারবে তো? এই যে কতটা যন্ত্রণাদায়ক তা একজন মাই বলতে পারবে। চোখের সামনে নিজের ননির পুতুলটার এমন নির্জীব দেহ দেখার মতো দুর্ভাগ্যবতী তো মা এই পৃথিবীতে খুব কম সংখ্যকই আছে। সেই তালিকায় যে আতিয়া ইউসেনের নামও যুক্ত হতে চলেছে তা বিধাতা তাকে আগে থেকেই জানিয়ে দিয়েছে। প্রতিদিন মোনাজাতে বসে কত সে কান্না করে তা সেই জানে। হাউমা করে কান্নার শব্দ পুরো লোক ভর্তি বাড়িটায় যেন মৃত্যু পরিণত হয় তখন। এই যেমন এখনও কেঁদে উঠলেন তিনি। মারে, এমন কথা বলিস না মা, দোহাই তোর, আমি আর সইতে পারবো না রে মা। তুই ফিরে আয় মা, আমার বুকটা যে খালি হয়ে আছে। ফিরে আয় না মা, আমার কোলে আর একটিবার মাথা রাখ। মা, আমি তোকে আর যেতে দেব না মা, আর দূরে রাখবো না রে। কান্নার বেগ বেড়ে গেল। মোমেরও নাক টেনে টেনে কাঁদছে সে। মাথার চাপ পড়ছে, তবে এখন আর সেই দিকে খেয়াল দিল না মোম। কান্নায় ভেঙে পড়েছে, তবুও হৃদয় শক্ত হয়ে জমে আছে সেই পাথর খণ্ড থেকেই মোম বলে উঠল, আমায় আর ডেকো না আমি, এইভাবে ডেকো না। তুমি চাইলেই আমি তোমার কাছে ফিরতে পারবো না। তুমি চাইলেই আর আমায় বুকে জড়িয়ে নিতে পারবে না। নিজেকে সামলাও না আমি। তোমাকে তো শিখতে হবে কি করে আমায় ছেড়ে থাকতে হয়। থামলো মোম, জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো, চোখ বন্ধ করে। অনুভব করছে মাথার যন্ত্রণাটা বাড়ছে। আমি শোনো না আমার কথা। আমি চেয়েছিলাম এই কয়দিন তোমার সাথে থাকতে, একটু সুখ পেতে। তার হলো না আমি। তুমি হয়তো আমার নিঃশ্বাস নিতে থাকা মুখখানি আর দেখবে না। নিজেকে পরিবর্তন করো আমি। দেখোনি জেঠাই জেঠিরা কত সহজে নিজেদের পরিবর্তন করে ফেললো। একটা সময় আমি ওদের সবার প্রিয় ছিলাম, কিন্তু কিন্তু যখনই আমার নির্মম পরিণতির কথা জানলো তখন থেকেই আমাদের তুচ্ছ করে যাচ্ছে। আচ্ছা আম্মি, আমার পরিণতিটা কি ঘৃণার বিষয়? বলো আম্মু, তারা এমন কেন করলো? উত্তর নেই আতিয়ার কাছে। মোম একটু থেমে আবার বললে উঠল, আম্মি, আম্মি জান, এই দেখো, এখনো আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এইভাবেই একদিন আমি এমন ভীষণ কষ্ট নিয়ে এই দুনিয়া ছেড়ে।
আর বলতে পারলো না মোম। তার আগেই তার হাত থেকে কেউ একজন ছোপ মেরে ফোনটা কেড়ে নিল। তাকাতেই দেখলো রক্তচক্ষু নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে নব। ফোঁস করতে করতে কান নিল ফোনটা। অশ্রাব্য ভাষায় গালি দিতে গিয়েও দিল না আতিয়ার মা। ডাকটা শুনে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর এক নাগাড়ে বলল, আমি চাই না কারোর জন্য কষ্ট পেয়ে আমার মোম চোখের পানি ফেলুক, এতে তার মস্তিষ্কে চাপ পড়ে। আপনি তা খুব ভালো করেই জানেন। আপনি তার আম্মু হন আর বা অন্য কেউ, তাই নেক্সট টাইম আমার মোমের সাথে কথা বলার সময় সাবধানে কথা বলবেন, নাহলে কথা বলারই প্রয়োজন নেই। বলেই কেটে দিল ফোনটা। তীব্র রাগে ছুঁড়ে ফেললো ফোন, সাথে সাথেই টুকরো টুকরো হয়ে গেল অবনের ফোন। নফ তাকালো অবনের দিকে, গর্জে উঠে বলল, তুমি আমার অনুমতি ছাড়া তুমি কেন ওকে ওর মায়ের সাথে কথা বলতে দিলে আব্বু? হোয়াই? কেঁপে উঠল উপস্থিত সকলেই, এমনকি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা পলিও, যে এতক্ষণ সবই দেখছিল। তবে দূর থেকে নব এক প্রকার তাকালো তার দিকে, ওভাবেই বলল, সব মায়েরা আমার মায়ের মতো নয় আব্বু। তার সন্তানের সাথে নির্লিপ্ত থাকতে পারে না, সন্তানের টানে বুক ফাটিয়ে কান্না করে তারা। আর সব সন্তানও আমার আর নোবার মতো নিজেকে সামলাতে পারে না, তেমনি আমার মোমো পারে না। কেন দিলে তুমি ওকে ফোন? অবন বুঝলো কথার মাঝে কতটা না পাওয়া জমে আছে নভের। কষ্ট পেলেন না তিনি, তবে আগোচলা ভাবে বলতে লাগলো, নব, আমি সত্যি জানতাম না মোম্মার এমনটা হবে। আমি তো ভেবেছিলাম এমনই কথা। আর বলল না অফন। তার আগেই কানে ভেসে এলো মোমের ফুপিয়ে কান্নার আওয়াজ। এতক্ষণ নীরবে কাঁদলেও এখন আর সামলাতে পারল না মম নিজেকে। নপ এগিয়ে গেল, বসা অবস্থানেই মোমকে জড়িয়ে ধরল। মোমের মাথাটা গিয়ে ঠেকালো নফের পেটের কাজটায়। আনমনে মোম নফের কোমর জড়িয়ে ধরল। কাঁদে না মোম, প্লিজ কাঁদে না, কষ্ট হবে তোমার, বোঝার চেষ্টা করো মোম। মোম যেন নিজের অন্তরানুভূতি সব উগলে দিতে চাইল। কাঁদতে কাঁদতে গুনগুনিয়ে বলে উঠল, আমার আম্মি, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি আর একটু কথা বলবো আম্মির সাথে। আর একটু কথা বলতে দিন না। আমায় সবাই দূরে ঠেলে দিচ্ছে। আমার আম্মি ছাড়া আমায় একটুকু কথা বলতে দিন না। নফ আরেকটু শক্ত করে চেপে ধরল মোমের চুলের ভাঁজের হাতটা। বলতে তো হবে মোম, তবে এখন না, পরে। তোমার মাথায় যন্ত্রণা করছে না? এখন একটু খেয়ে নাও, দেন মেডিসিন নিলেই যন্ত্রণা কমে যাবে দেখি। লতে বলতেই মোমের মুখটা উপরের দিকে তুলল, চোখগুলো মুছিয়ে দিল। চোখের ইশারায় রুবিকে বলল মোমের খাওয়া দিতে। তিনিও নিজ হাতে পাস্তা তুলে এনে নিয়ে এলেন। নভ বসলো মোমের পাশে, চেয়ারটায় চামচে পাস্তা তুলতে তুলতে বলল, তোমরা সবাই খেয়েছো আব্বু? অবন জবাব দিল, না, মাত্র এলাম। তাহলে বসে পড়ো। আর টিস্যুকে এসব কিছু বলার দরকার নেই, দ্রুত খেয়ে নাও, সবাই কাজে লাগতে হবে। নোভা বসতে বসতে বলল। আমরা আবার কি কাজ করব? নভ মোমের মুখে খাবার তুলে দিতে দিতে বলল, কেন? তোরা তো এখন সাজা শুরু করলে বিকেল হয়ে যাবে এমনিতেই। নোভা মুখ কুচকালো। ভাইয়া, নভ উত্তর দিল না, মোমকে খাওয়াতেই ব্যস্ত হলো। আমি খেয়ে নিচ্ছি, আপনি আপনারটা খান। এত কিছু ভাবতে হবে না তোমার, খাওয়ার হলে আরো আগেই খেয়ে নিতে। মোমার কথা বাড়ল না, খাওয়াই মনোযোগ দিল। একের পর এক মোমের কাঁধে শাড়ি রাখছে চৈতি, স্মৃতি, নোভা, ইস্যু মিলে। পরপরই আবার সরিয়ে নিচ্ছে। এই বলছে এটাই বেশি সুন্দর লাগছে, ও বলছে ওটাই বেশি সুন্দর লাগছে। এক প্রকার ঝগড়া লেগে গেছে প্রায়। এদের এসব কাণ্ডে মোম বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এসবের মাঝে জিয়া এসে ঢুকলো হাতে একটা প্যাকেট নিয়ে। মোমের টেস্ট এটাই আছে, নব ভাইয়া পাঠালো, বলেছে তুই তো রেডি হতে, বরের গাড়ি এই এলো বলে। সবাই মিলে প্যাকেটটা খুলে দেখলো, খুব সুন্দর স্টোনের কারুকার্যের একটা নীল লেহেঙ্গা, সাথে জুতো, জুয়েলারি সবই আছে। ওয়াও, চৈতির কথায় তার দিকে তাকিয়ে ইস্যু বলল, রাগ তোর ওয়াও, আমরা সবাই শাড়ি পরছি আর মম লেহেঙ্গা পরবে। নোফা বলল। সত্যি দিস ইজ নট ফেয়ার। জিয়া গিয়ে লেহেঙ্গাটায় মোমের হাতে দিতে দিতে বলল, মোম, তুই এটা পরে আয় দ্রুত। মোম শুনল, এমনিতেও শাড়ি পরতে ইচ্ছে দিচ্ছে না। এতদিন রিসোর্টে শাড়ি পরে থাকতে থাকতে এক প্রকার বিরক্তি চলে এসেছে তার। লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মম। নব ভাইয়া সাপ মানা করেছে মোম যাতে শাড়ি না পরে। জিয়ার কথায় উদাস হলো সকলেই।
সে বলল আর তুইও কিছু বললি না? চৈতির কথায় জিয়া তাকালো তার দিকে। আমার কি সেই সাধ্য আছে যে অভয়ব রায়াসিনের মুখের ওপর তক্ক করবো? কথাটাও ঠিক, তার কেউ এই তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারবে না। স্মৃতি লাফিয়ে বসে উঠল। তুই তো নভ ভাইয়ার আপন বোন, তুই কি একবার বল না। ইল্লাহা পড়ল নোভা। আমায় তুই পাগল পাইলি স্মৃতি আপু? অন্য ব্যাপার হলে ওকে ডান, কিন্তু এই দুদিনে যা দেখলাম, আমার ভাইয়াটা কিউটি পাইকে নিয়ে একটু পজিটিভ, তাই ওকে নিয়ে আমি কিছুই বলতে পারবো না। ইস্যু তুড়ি বাজিয়ে বলল। এই আমার ভাইয়াকে দিয়ে বলালে হয় না? যতই হোক প্রায় সেম এজ, সুন্দর শুনতে পারে। কথাটাই জোর দিল সকলেই। এরই মাঝে আবার নোভা বলে উঠল। এই শো, তোর ইউনিক ভাষাওয়ালাকে বলিস বন্ধু, তো হয়তো মেনে যাবে ভাইয়া। কথার মতোই 2 মিনিটের মাথায় হাজির করা হলো ঈশান আর তেজকে। কেয়ারে বিবি শালিরা থন্ডা আমাগরে কিল্লেই ডাকলা, তাও আবার তোমাগো হাজনি গুজনির টাইমে, আর নাকি তোমাগরে হাজাই দিমুনি। ইস্যু বিরক্ত হলো। থামো তো তুমি। কেন ডেকেছিস সেটা বল, বাইরে প্রচুর কাজ। নিশানের কথাই সবাই সরাসরি কথা বলতে লাগলো। ইস্যু বলল। তোকে একটা কাজ করতে হবে ভাইয়া। দ্রুত বল কি? এখন আবার মার্কেট থেকে কিছু এনে দিতে পারবো না। এখন নিজের ওই শাকচুনি বউ বললে তো ঠিকই যেতে। খেয়াল হলো নিশানের নেই, যে এখানে আঁখি নেই। এই আঁখি রেডি হচ্ছে না। মুখ পাকালো ইস্যু। তোর বউ তো আমাদের সাথে সাজবে না, তার নাকি এতে প্রবলেম হবে, তাই তিনি আমাদের থেকেও গর্জিয়াস সাজার জন্য একা একা সাজছেন। নীলকে নিয়ে একা একা সাজছে। মাথা খারাপ? নীল সোনা তো আব্বুর কোলে কোলে আছে। ইস্যুর থেকে কথা কেড়ে নিয়ে নোভা বলল। ও, তোর বউয়ের সাথে তোর শালিও আছে সেখানে। চৈতি হেসে বলল। ভালোই হয়েছে, নিশান ভাইয়ের ওই পেঁচা মুখো শালি এখানে আসলে আমরা আর সাজা লাগতো না। নিশা কথা ঘোরালো। আচ্ছা কি কাজ সেটা বল। নব ভাইয়াকে রাজি করাতে হবে যে মম লেহেঙ্গা নয় শাড়ি পরবে। কথাটা শুনি 2 কদম পিছিয়ে গেল নিশান। খাই ছেড়ে আমি নাই এখানে। বিরক্ত হলো সবাই। ইস্যু এবার তাকালো তেজের দিকে। তুমি অন্তত বলো। এমা বউ, তুই কি আরে হোগল হইসনি? আই হাইতাম না। অনেক বোঝানোর পরও রাজি হলো না দুজনে। অবশেষ নিশান বলল। শোন, তোদের একটা কথা বলি, আমি গুপ্তচরদের থেকে জেনেছি। সবাই একসাথে বলল। গতকাল হলুদের সময় কালনির কয়েকটা ছেলে মোমের দিকে অন্যভাবে তাকিয়েছিল। একটা তো কয়েকবার কথা বলতেও চেয়েছে, তবে মোম পাত্তা দেয়নি তেমন। এই ব্যাপারটা আমাদের নভবাজ পাখি ঠিকই দেখেছে। আজ সকালে খবর পেলাম যেই ছেলেটা মোমের সাথে কথা বলতে চেয়েছিল, সে ছাড়া বাকিগুলো হাসপাতালে ভর্তি। চোখ বড় বড় হয়ে গেল সবার, শুধু তেজ ছাড়া, কারণ এই ব্যাপারে সে সবই জানে। নোভা অবাক থেকেই বলল। আর যে কথা বলতে চেয়েছিল সে, তাকে ভাইয়া ছেড়ে দিয়েছে। কথাটা শুনে আড়ালে হাসলো তেজ। নিশান বলল। তার কোনো খোঁজ পাওয়া যায়নি, রাত থেকে বাড়িও ফেরেনি শুনলাম। ইস্যু বলে উঠল। হয়তো ভয়ে কোথাও পালিয়ে গেছে। তেজ আবারও হাসলো আর মনে মনে বলল। সে আবই রিয়াসিনীর কলিজায় হাত দিয়েছিল। নববাজ পাখির থেকে পালনে কি এতটাই সোজা? গুনে গুনে 23 টুকরো করেছি ওই ছোকরাকে। এতক্ষণে হয়তো নদীর হাঙরগুলো সবগুলো টুকরো খেয়ে হজম করে ফেলেছি। নিশান আবারও বলতে লাগলো। সে তো পরের কথা, আমার সাদাসিধা ভাই তুলনকেও ধমকেছে নব ভাই, কারণ ওই যে স্টেজে অজ্ঞান হওয়ার সময় মোমকে সে ধরেছিল। অবাক হয়ে জিয়া বলল। কি হলো? সে আর বলতে, জানিস কেমন ধমকেছে? এ কথা বলে নিশান অভিনয় করে নভের মতো গম্ভীর হয়ে বলল। বল তুলেন, আমার মোমকে বাজেভাবে টাচ করিসনি তো? সত্যি করে বল। বেচারা তুলেন তো ভয়ে শেষ, এখনো নব ভাইকে এড়িয়ে এড়িয়ে চলছে। এসব জন্য সবার মাথার উপর দিয়ে গেল। নব এত কিছু করেছে, কিন্তু কখন? কেউ তো কিছুই বুঝতে পারল না। এখনও সবার সামনে কি স্বাভাবিক আছে নব? সবাই বুঝলো মোমকে লেহেঙ্গায় পরতে হবে। অগত্য নিশান আর তেজ চলে গেল রুম থেকে। জিয়া একটু ভেবে বলল। এই নব ভাই মোমের জন্য এত কিছু করেছে, ব্যাপারটা তো এত নর্মাল না। এই নব ভাই কি মোমকে লাভ করে? সবাই প্রায় 80% শিওর যে তোদের দ্য গ্রেট নভ ভাইও অবশেষে প্রেমে পড়ল। নোভা বলল। কিন্তু যার প্রেমে পড়লো সে কি জানে
আসলেই কোথায় মোম? এখনো বের হয়নি? জিয়া গিয়ে ওয়াশরুমে দরজা ধাক্কালো। মোম একটু খুলে মুখ বের করে বলল, ভাইয়ারা চলে গেছে? হ্যাঁ, তুই এখনো বের হসনি কেন? এবার বেরিয়ে আস্তে আস্তে বলল মোম। তখন একটু দরজা খুলে দেখলাম ভাইয়ারা রুমে। তো বের হলি না কেন? কি করে বের হব? ওড়না তো নেই ওয়াশরুমে। ও আচ্ছা। ব্রাইডাল সাজে অসাধারণ লাগছে তিশুকে। পুরো ঘরে স্টেজে দাঁড়িয়ে আছে সে। সামনে পথ দিয়ে নানা ভঙ্গিতে নাচতে নাচতে এগিয়ে আসছে বর ভেসে থাকা রায়হান, সাথে এখনকার ট্রেন্ডিং সং এ দিল চলেগা আপনা কোহি বাহানা। তিশু দেখছে তার সামনে থাকা সুদর্শন পুরুষটাকে। অ্যারেঞ্জ ম্যারেজ বললে খুব একটাও কথা হয়নি তাদের, এই হাতে গোনা কয়েকবার। তাও যে রায়হান এভাবে তাকে চমক দেবে তা ভাবতে পারেনি তিশু। নাচতে নাচতে রায়হান স্টেজে উঠে এলো। রায়হান হাঁটু গিরে বসে হাত বাড়িয়ে দিল তিশুর দিকে। অভিনব পদ্ধতিতে এই অনাকাঙ্ক্ষিত পুরুষটাকে গ্রহণ করবে তাসপ্রিয়া হবে আমার মনের রানী। রায়হানের কাজ দেখে নিচে সবাই হো হো করে আওয়াজ করে তুলল। লজ্জা মিশ্রিত হাসলো তিশু। চঞ্চল মেয়েটাও আজ লজ্জা পাচ্ছে। এটাই কি বিয়ে নামক সম্পর্কের অনুভূতি? হয়তো নতুন ভাবনা শুরু হলো সামনে থাকা রায়হানকে নিয়ে। লোকটা কি সত্যিই তাকে মনের রানী করে রাখবে? উত্তর খুঁজল না তিশু। মুচকি এসে হাত রাখলো রায়হানের হাতে। রায়হানও প্রাপ্তির হাসি হাসলো। উঠে দাঁড়িয়ে চোখ রাখলো তিশুর মুখশ্রীতে। আলতো স্বরে উচ্চারণ করলো, মাশাল্লাহ। লজ্জায় নুয়ে পড়ল তিশু। বিয়ে পড়ানো শুরু হলো। সাথে সাথে নতুন দম্পতির মনে হানা দিল নতুন সুখানুভূতি। এ দিল চলেগা আপনা কোহি বানা গোরি কো হোগা আপ সাজানকে গড়ানা। কানের পাশে মোহনীয় কণ্ঠে গানটা শুনে চমকে তাকালো মোম। ঘুরতি চোখ পড়ল নীল রঙের পাঞ্জাবি, গলার কাজ করা বোতামগুলো। মুখ তুলে তাকালো উপরে। চাপা দাড়ির ভাঁজে উকি মারা নফের মুখটা চোখে পড়ল। তার দৃষ্টি স্টেজের দিকে। মোমো মুখ ঘুরিয়ে তাকালো সেদিকে। মুচকি হেসে বলল, আপনার গানের গলা যথেষ্ট সুন্দর। এমন রোমিও না হয়ে গায়ক হলেও তো মানতো। নফ মুখ না নাড়িয়ে শুধু চোখগুলো নামিয়ে তাকালো মোমের দিকে। আলতো হাসলো। মুখটা নামিয়ে ঠোঁট দিয়ে মোমের কানের লতি ছুঁই ছুঁই করে লো ভয়েসে বলল, নেক্সট সিরিয়াল তোমার। আবেশ মোম চোখ খিচে বন্ধ করে ফেলল। খামচে ধরল লেহেঙ্গার নিচের অংশ। নফ আবারও শুরু করে গেউ, দুলহান তো শর্মাই সাজানজি গড়ায়া। মোম এক কদম সরে দাঁড়ালো। নফ তার বাহু ধরে টেনে ঘোরালো নিচের দিকে। মোম এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নফের দিককে। আজ নফকে অন্যরকম লাগছে, মোহনীয়। নফের তীক্ষ্ণ চাইনি যুক্ত চোখগুলোর মায়ে ডুবল মোম। আজ নিখুঁতভাবে আবিষ্কার করলো মোম। নিঃসন্দেহে নফ একজন সুদর্শন পুরুষ। তাই বলি তো এত এত মেয়ে তার সাথে থাকতে চায়। মোমের হঠাৎ মাথায় এলো, আচ্ছা, জিমান কি এতটাই সুদর্শন ছিল? নিজের ভাবনায় নিজের থুতু ছেটালো মোম। কী সব ভাবছে সে? কেন আবার ওই জিমানের কথা ভাবছে সে? ভাববে না ওই ছেলেটার কথা যে তার আর তার পরিবারে ইমোশন নিয়ে খেলেছে? কোথায় হারালে মোম? নফের ডাকে খেয়াল পড়লো মোমের। নফের দৃষ্টি তার দিকেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পুরো কুচকে বলল, আমায় পাগল করার গুণটাও রপ্ত করে নিলে? বুঝলো না মোম। মুখ উল্টে পাতলা ঠোঁট নাড়িয়ে বলল, মানে? নফের দৃষ্টি জোড়া আবদ্ধ হলো সেই চকলেট কালারের লিপস্টিক যুক্ত ঠোঁটে। আবার ডাকে আমায়? বোকার মতো মোম বলে উঠল। আমি কখন ডাকলাম? নফ একটু এগালো, বাম হাত বাড়ে মোমের ওড়নার ভাঁজে কোমরে হাত ছোঁয়ালো। কেঁপে উঠল মোম। নফ কপাল ঠেকালো মোমের কপালে। মোমের হাত আপনা আপনি নফের বুকের দিকে পাঞ্জাবি খামচে ধরল। চোখ বুঝল নফ। এই যে চিকন চিকন ঠোঁটগুলো নাড়িয়ে বারবার ডাকছো আমায়, তোমার আরো 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 কাছে। পর তো আমায় নির্লজ্জ বলবে আবার। মোম ভাষা হারালো বলার মতো, কিছুই খুঁজে পেল না। তাই নীরবই রইল। এভাবে কতক্ষণ থাকলো জানা নেই। ঘোর কাটলো কারো অনুজ্জ্বল কথায়। পাবলিক প্লেস এটা, লাভবার্ডস একটু সামলে। নফ মোম দুজনেই তাকালো সেদিকে। পুরো ইয়াং জেনারেশন দাঁড়িয়ে। তাদের সামনে সবার মুখে মিটমিটি হাসি। নফ হতাশ হয়ে বলল, তোরা? নোফা এসে বলল, জি মমির মি রোমিও, এবার নিজের হাতটা সরাবে?
মোমের খেয়াল হলো নভের হাত এখনও তার কোমরে। দ্রুত ঝটকা মেরে তার হাতটা সরালো মোম। এদিক ওদিক তাকিয়ে দেখলো একদিকে দৌড়। হুট করে এমন কাণ্ড দেখে নভ ডাকলো পেছন থেকে। স্টপ মোম, পড়ে যাবে, সাবধানে। নভ এগোতে নিয়েও এগোলো না, কারণ মোম রুবির কাছে গিয়ে থেমেছে। এরে কিউটি পাই তো ভীষণ লজ্জা পেয়ে গেল। নোফার কথায় নভ ভুরু কুচকে বলল। তো তোরা লজ্জা দিলে এমনটা তো হবেই। হেসে দিল সবাই। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। নভ সাবলীলভাবে উত্তর দিল। বল। কিউটি পাইকে কেন এনেছে সেখানে? নভ ভুরু কুচকে তাকালো নোভার দিকে। নোভা যেন অপ্রস্তুত হলো, বুঝেও নিল নভের প্রশ্নটা একদম পছন্দ হয়নি, তাই আমতা আমতা করে বলল। না মানে, আগে তো কখনো এরকম মেয়েকে নিয়ে বাসায় আসিসনি তাই। নভ দৃষ্টি দিল দূরে দাঁড়িয়ে থাকা মোমের দিকে। কি সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে হেসে কথা বলছে রুবি আর কিছু মাঝবয়সী মহিলার সাথে। নভ আবারও হালকা করে মুক্ত হলো মোমের চিকন ঠোঁটের প্রসারিত হাসিতে। দেখতে দেখতেই বলল। একা রাখতে চাইনি তাই? নুয়ান প্রশ্ন করেই বসল। নভ দৃষ্টি ফেরালো, কণ্ঠ একটু খাত নামিয়ে বলল। আমার থেকে দূরে থাকতে চাইনি তাই? সবাই অবাক হলো না, এমন কিছু আশা করেছিল তারা। এবার নোভা একটু সাহস জুগিয়ে বলেই ফেলল। প্রেমে পড়েছিস ওর? নভ তাকালো বোনের দিকে, মুহূর্তে মৃদু হাসলো, মাথা দুদিক নাড়িয়ে জানিয়ে দিল, না, প্রেমে পড়েনি সে মোমের। সবাই এই উত্তরটাই একদম আশা করেনি। তেজও একটু অবাক হলো, পরক্ষণেই ভাবলো তার এই ধুর বন্ধু সবই পারে। আপাতত নভের কথা আর কানে তুলতে পারল না তেজ। তার আগেই শ্বশুর মশাইয়ের ডাক, স্থান ত্যাগ করলো। নিশান একটু বিরক্ত নিয়েই বলল। তাহলে কেন ওর সাথে এত ক্লোজ হচ্ছিস তুই ভাই? ও সরল মনের মেয়ে, তুই এভাবে ওর সাথে ছলনা করলে ও তোর প্রতি দুর্বল হয়ে যাবে। এটা কি তুই বুঝতে পারছিস না? নভ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো নিশানের দিকে, উত্তর দিল না। দু কদম এগিয়ে আরাম করে একটা চেয়ারে বসলো। সবাই হা করে দেখতে লাগলো নভের ডোন্ট কেয়ার ভাবটা। তা দেখে নভ চোখের ইশারায় সবাইকে বসতে বলল। সবাই একে অপরের দিকে তাকিয়ে চেয়ার টেনে গোল হয়ে বসলো, দৃষ্টি নিভৃত নভের দিকে। নভ আয়েশ ভঙ্গিতে ওয়েটারকে ডেকে সবার হাতে জুস ধরিয়ে দিয়েছে, নিজেও নিয়ে এক চুমুক দিল। সবার কোনো পরিবর্তন না দেখে বলল। কি হলো, খা তোরা। সবাই বুঝলো এখন নভকে বলুক, উল্টো প্রশ্ন করা যাবে না। একটু একটু করে মুখও তুলল জুসে। প্রায় 2 মিনিট সবাই চুপচাপ নভের দৃষ্টি নিবদ্ধ মোমের হাস্যজ্জ্বল মুখের দিকে। আই এম এ প্লে বয়। নভের মুখে এমন কথা শুনে বিষম খেল ইস্যু। কাস্তে কাস্তে তাকালো নভের দিকে। সবার চোখ জোড়া গোলগাল হয়ে গেছে। ইয়া, অনেকগুলো মেয়ে আমার ক্লোজ হয়েছে বিনিময়ে। সবাই অবাক হয়ে শুনতে লাগলো নভের কথা। এতদিন নভের ব্যাপারে তেমন কিছুই জানতো না সবাই। সত্যি বলতে নভ কখনো জানায়নি কিছু। নিশান একটু সাহস জুগিয়ে বলেই ফেলল। তার মানে মোমের সাথেও তুই ফ্লার্ট করছিস? নভ উত্তর দেওয়ার আগে নোভার দ্রুত তেজ দেখিয়ে বলে উঠল। দেখ ভাইয়া, তুই কিন্তু কিউটি পাইয়ের সাথে এমন করতে পারিস না। আমরা হতে দেব না ওর কোনো ক্ষতি। নভ ভুরু কুচকালো, তবে কিছু বলল না। আবার বলতে শুরু করলো। সেদিন আমি ওকে তুলে আনার উদ্দেশ্যে ওদের বাড়ি যাইনি। জানতাম জয়নাল এহসানের একটা মেয়ে আছে, তবে তা নিয়ে মাথা গামাইনি। যখন গেলাম তখনও খেয়াল ছিল না। সেই সময়ই চরম ভুলটা করলো মোম আমার সামনে এসে। একটু থামলো নভ, আবার দৃষ্টি দিল মোমের দিকে। চেয়েছিলাম সেখানেই মেরে ফেলতে, তবে ওর ভয় মিশ্রিত মুখর্ষি আমায় আটকেছিল। সেই দিনই প্রথম আমার কাউকে মারতে গিয়ে হাত কেঁপেছিল। ব্যাস, তুলে এনেছিলাম হলুদের শাড়ি পরিহিত সেই হলুদে মোমকে। ওর বিয়ে হওয়ার কথা ছিল সেদিন। সবাই মনোযোগ দিয়ে শুনলো, সব কথা আগ্রহ বাড়াতে লাগলো আরও জানা। ইস্যু কৌতূহল নিয়ে বলল। তুই ওর বিয়েটা ভেঙে দিলি? নব দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। আগের দিন হলুদের অনুষ্ঠানটা হলেও সেদিন আমরা যার আগেই বর নিজে ফোন করে জানিয়েছে মোমকে সে বিয়ে করবে না। অবাক হলো সবাই। নিশান্ত বলেই ফেললো। কি? কিউটি পাইকে রিজেক্ট করলো? এই কোন ছেলে? একমাত্র সন্ন্যাসী ছাড়া কিউটিকে রিজেক্ট করার মতো কেউ নেই। নিঃসন্দেহে ও একটা হুর। নব উত্তর দিল। তা নিয়ে আমিও সন্দেহে ছিলাম।
যতদূর শুনেছি মম সব দিক দিয়েই ভালো, আচরণে, মিশকতায়, সব দিকে। সেদিন বুঝিনি, তবে এখন তো কিছু একটা আন্দাজ করতে পারছি কেন সে মমকে রিজেক্ট করেছে। কেন? নফ থামল, কণ্ঠ কাতর হলো। আজ নয়, অন্য একদিন বলবো। ওকে নিয়ে রিসোর্টে ছিলাম এতদিন, কেউ পারেনি ওর সাথে ইনস্টিমেট হতে। বন্ধুদের দিয়েও ট্রাই করেছিলাম, আবার নিজেই গিয়ে বাঁচিয়েছি ওকে। কেন যে পারিনি ওকে বিপদে ফেলতে, বারবার কানে বেশি আসছিল ওর বলা একটা কথা, আমাকে এই কয়েকটা দিন শান্তিতে বাঁচতে দাও। ধীরে ধীরে বুঝলাম আমি মমের মায়ায় মন্ত হয়ে গেছি। প্রেমে পড়িনি, ভালোবেসেছি ওকে হৃদয় থেকে। তবে আমার খুশির মুহূর্ত বেশিক্ষণ টিকল না। জানতে পারলাম জীবনের বিষাক্ত সত্যটা, যা অন্তর নাড়িয়ে দিয়েছে আমার। আমি এখনো জানি না সেই সত্যকে কিভাবে মিথ্যা প্রমাণ করব, তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। হারাতে দিব না আমার মমকে, ও আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। থামলো নফ, গলা ধরে এলো তার। ফেয়ারি লাইটের আলোয় তার চিকচিক করা চোখের পানি সবাই দেখল। তিনজনই অবাক নয়নে তাকিয়ে আছে নফের দিকে। জ্ঞান হয়েছে ধরে আজ পর্যন্ত নফকে কাঁদতে দেখেনি তারা। এখন কাঁদছে নফ, তাও মমের জন্য। সবার মনেই প্রশ্ন, কি এমন বিষাক্ত সত্যি? তবে এই মুহূর্তে নফকে জিজ্ঞাসা করার মন করল না কাউরেই। নফ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। নিশানের দিকে তাকিয়ে বলল, কি বলছিলি না তুই? আমার কাজগুলোই মম আমার প্রতি দুর্বল হয়ে পড়বে? আমি তো চাই আমার মতো আমার মোমো আমার প্রতি তার অনুভূতির জন্ম দিক, ভালোবাসুক আমায়। তবে আফসোস, আমি হাজার কিছু করলেও আমার মোম আমার প্রতি দুর্বল হবে না। আর নারী হৃদয় হয়তো হয়ে যাবে দুর্বল, তবে আমি শিওর ও নিজের অনুভূতিগুলো ব্যক্ত করবে না, সযত্নে গুছিয়ে রাখবে নিজের মাঝে। জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, তবু আমার প্রতি ওর উতলা ভাবটা প্রকাশ করবে না। বলতে বলতে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে উপরে মুখ রাখলো নফ। পুরো কুচকে নিশান জিজ্ঞাসা করলো, কেন? ভালোবাসতে জানলে অবশ্যই ব্যক্ত করবে। মৃদু হাসলো নফ, আগের মতো থেকেই বলল, ও নিজের জন্য কারো খারাপ চাইবে না, সেটা আমি জানি। নিজের ক্ষণিক সুখের জন্য ও আমার খারাপ করতে চাইবে না। আগেরবার বিয়েটাও করতে চাইনি, সে জয়নাল এহসান মেয়েকে কসম দিয়েই রাজি করেছিলাম। বিদায়ের সময় ঘনিয়ে এলো তিশোর। ঠিক হলো বাড়ির মেয়েরা তার সাথে যাবে। নোভা আর ইস্যু মোমকে টেনে যাওয়ার জন্য। মোমের ইচ্ছা থাকলেও দমে গেল পলির কথায়। এই মেয়ে কেন যাবে? জিয়ারা তো কেউ যাচ্ছে না, তো তাহলে ও কেন যাবে? আর কেউ যদি জিজ্ঞাসা করে ও কে, তাহলে কি বলবি তোরা? নোভা মুখ ঘুরিয়ে নিল। ইস্যু বলল, জিয়াপুরা যাচ্ছে না কারণ তারা ওই রকম প্ল্যান করে জামা কাপড় আনেনি তাই। আর মমও বাড়িতে একা হয়ে যাবে, এর থেকে ভালো ও চলুক আমাদের সাথে। পলি বলল, না, ও যাবে না, শুধু শুধু টিস্যুর সমস্যা বাড়বে। এবার নোভা উত্তর দিল, নিজের সন্তানের কথা ভাবো, টিস্যুপুর কথা ভাবছো আজ? নোভা। নোভাও বলল, বাড়িতে অতিথি আছে, চিৎকার করবে না। পলি নিভে এলো। এমন সময় রুমে তেজ ঢুকলো। মম, যাই তো নো। ইস্যু মুখ কুচকে বলল, তেজ, তুমিও চাচির সাথে তাল মেলাচ্ছ। একেবারেই না, আই কইতাম তোনের লগে তাল মিলামু, আহরে তো নব হডাইছে, এই কথা কইবার লাই। নোভা ভুরু কুচকে বলল, ভাইয়া বলেছে। পলি প্রাপ্তির হাসি হাসলেন। দেখলি তো, আমার ছেলে ঠিক আমার কথা মানে। নোভা উত্তর দিল না। মম বলল, আপু, তোমরাই যাও না, আমি আবার কেন? আমি এখানেই ঠিক আছি। নোভা করুণ চোখে তাকালো মমের দিকে। বিদায় পর্ব শেষ হলো। রাত বাজে 11:30। ডিনার করে তারপর রুমে ফিরল সবাই। নোভার রুমে মম আজ একা। পরনে লেহেঙ্গাটা চেঞ্জ করবে বলে কাবার থেকে একটা সুতির জামা হাতে নিল মম, সাথে টাওয়েলটা নিল জম্পিস একটা শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। হাতে গুনে গুনে 4টে ওষুধ আর 1 গ্লাস পানি নিয়ে রুমে ঢুকলো নওয়াফ। মমকে ওয়াশরুমের দিকে এগোতে দেখে বলল, ওয়েট। মম থামলো, পিছনে ফিরে তাকালো। নফকে দেখে একটু অবাক হলো, তবে বেশি নয়। নফ এগিয়ে এসে মমের হাতে ওষুধগুলো দিয়ে বলল, আর করে যে আরো কয়েকটা ওষুধ আছে তা মনে নেই? সব মনে থাকলেও এই 3 বেলার সময় করে ওষুধ খাওয়ার কথা
কি করে ভুলে যাও তুমি? মোম কিছু না বলি খেয়ে নিল ওষুধগুলো, তারপর গ্লাসটা টেবিলে রেখে এগোতে নিল ওয়াশরুমের দিকে। তবে পারল না। তার আগেই নফ ওর হাত ধরে হ্যাচকাট টেনে নিয়ে নিজের বুকের উপর ফেলল। মোম ঘাবড়ালো, চোখের দৃষ্টি এলোমেলো হলো। কি করছেন? চেঞ্জ করতে হবে আমায়। নফের চোখে মুখে দুষ্ট হাসি খেলা করলো। আমি করে দিব। চোখ ছানা বড়া হয়ে গেল মোমের। কি বলে এই লোক? নব চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো মোমকে। হঠাৎ প্রশ্ন ছুড়ল, লজ্জা পাচ্ছ না এভাবে? মোম বুঝলো না কথাটার মানে, বোকার মতোই প্রশ্ন করলো। মানে? নফ ভোর কুচকালো। মোম এত স্বাভাবিক কি করে? নফ মোমের চোখে চোখ রাখলো, মুখে ফুটলো দুষ্টু হাসি। বা হাতটি এগিয়ে নিয়ে মোমের পেটে আস্ত করে চিমটি কাটলো। আউচ! বলি নভের হাতের দিকে তাকাতে গিয়ে চোখ বড় বড় হয়ে গেল মোমের। নিচের অবস্থা দেখে বলেই ফেলল, আস্তাগফিরুল্লাহ। বলি এদিক ওদিক তাকালো। ড্রেসিং টেবিলের পাশে চোখ যেতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তুটি। তখন জুয়েলারি খোলার সময় সে লেহেঙ্গার ওড়নাটা খুলে রেখেছিল, তা এতক্ষণ মাথাতেই আসেনি। ছুট লাগিয়ে ওড়নাটা নিতে যাবে, তার আগেই পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত মোমের কোমর আঁকড়ে ধরে হ্যাচকা টান মারল। টাল সামলাতে না পেরে মোমের পিঠে গিয়ে লাগলো নভের বুক। থর দুটো তির করে কাঁপছে মোমের। নভের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে মোমের ঘাড়ে। এটাই যেন সারা শরীরে বিদ্যুৎ বয় যাচ্ছে মোমের। নভের হাত দুটো বিচরণ করছে মোমের কোমরের পেট ছুঁড়ে। অস্পষ্ট স্বরে বলে উঠল মোম, কি করছেনটা কি? নভের নেশালো কণ্ঠ। কি সমস্যা তোমার? বলি মোমের ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। মাথাটা আপনা আপনি হালকা কাত হয়ে গেল মোমের। চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। ছাড়ুন। কেন? বলি আরেকটু এগিয়ে গলার দিকটায় আবারও ঠোঁট ছোঁয়ালো নফ। আমার অস্বস্তি হচ্ছে। নফ কিছু বলল না, মোমকে আরেকটু চেপে ধরলো। তখনই দরজার দিক থেকে নিশানের কণ্ঠ ভেসে এলো, নব ভাইয়া আছিস তুই এখানে? সাথে সাথে ছিটকে সরে গেল মোম। দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো। তখনই নিশান দৃষ্টি দিল রুমের ভেতরে নফকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই তাহলে এখানেই? ও মা, মোম কই? নফের স্বাভাবিক কণ্ঠ। আমায় লাগবে নাকি মোমকে? ওই আর কি, দুজনকেই। আছে, ও বল কি বলবি? আমার রুম বুকিং হয়ে গেছে। এখন আঁখি আর নীল যদি আজ রাতে মোমের সাথে এখানে থাকতে পারতো সুবিধা হতো আর কি। আমি নয়নদের সাথে ম্যানেজ করে নিব। ওরা কোথায় ঘুমাচ্ছে? ড্রয়িং স্টেজে নিচে বিছানা করা হয়েছে। ওকে, তবে আঁকিকে বলবি মোমের যাতে কোনো প্রবলেম না হয়। আমি কি বোঝাতে চাইছি আশা করি তুই বুঝতে পারছিস। বুঝেছি। আঁখি যে মোমের সাথে কেন এখন মিশে বিহেভ করছে তা আমিও বুঝতে পারছি না। ওকে অনেক বুঝিয়েছি, বাট থাক ওসব। তবে বাড়াবাড়ি করলে আমি স্টেপ নিব। শুধু তোর ওয়াইফ দেখে এখনো সামলে আছি, নাহলে। আচ্ছা তুই যা, ওদের পাঠিয়ে দিচ্ছি। মোমকে জিজ্ঞাসা করবি না? মোম এমন মেয়ে না যে না করবে, তুই যা। চলে গেল নিশান। নফ এগিয়ে দাঁড়ালো ড্রেসিংয়ের সামনে, হাত তুলে নিল বোমের ওড়নাটা। আনমনি হাসলো, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল। তবে যা পেল তা নিয়ে সন্দিহান। এটা কি কোনো পারফিউমের ঘ্রাণ নাকি মোমের শরীরে? আর ভাবলো না, রেখে দিল ওড়নাটা। ঘুরে দাঁড়াতেই দেখলো মোমের তখনকার ড্রেসটা বাইরে রয়ে গেল। একটা নিঃশ্বাস ফেলে সেগুলো হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় ঠকঠক করলো। মোম, ওপেন দ্য ডোর। সাথে সাথেই মোমের কর্কশ কণ্ঠ ভেসে এলো, একদমই খুলবো না। আপনি জান এখন। তুমি চেঞ্জ করছো? কেন? কি করছো? আপনাকে বলবো কেন? এবার নভ ধমকে উঠল, শাট আপ ফাজিল মেয়ে। ড্রেস বাইরে রেখে উনি চেঞ্জ করছে। মোমের খেয়াল হলো সে ড্রেস নিয়ে আসেনি। দাঁত দিয়ে জিভ কাটলো সে। আস্তে করে দরজাটা খুলে মাথাটা বের করলো। নফ দেখলো মোমকে। হাতের দিকে একটুখানি লেহেঙ্গাটা দেখা যাচ্ছে, তার মানে চেঞ্জ করতে যায়নি এখনো। টাওয়াল কই? শাওয়ার নেব তো আমি। নো, এত রাতে শাওয়ার নিয়ে আবার মাথা ব্যথা ধরানোর দরকার নেই। বোম কথা বাড়ালো না, হাত বাড়িয়ে নিয়ে নিল ড্রেসটা। নব দুষ্টু হেসে বলল, আবেগে বাড়ছিলে এতক্ষণ? মোম অপ্রস্তুত হলো, দ্রুত বলল, ছি, রোমিও একটা। বলেই ঠাস করে দরজা লাগালো। হেসে ফেললো নফ। গিয়ে বসলো খাটে, ফোন বের করে টিপতে লাগলো। প্রায় 5 মিনিট পর মোম বেরিয়ে এলো। আজ যে তোমার রেজাল্ট বের হওয়ার কথা ছিল,
তা কি জানো? নফের কথায় মোম ফিরল তার দিকে। আজ দিয়েছে। আপনি কি করে জানলেন? নফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মোমের দিকে। এই সামান্য ব্যাপার আমি জানবো না? মোম কিছু বলল না, লেহেঙ্গাটা নিয়ে বারান্দায় রেখে আসলো। কি পেয়েছো জানো? মোম খুব একটা আগ্রহ প্রকাশ করলো না, উদাস হয়ে জানলা দিয়ে বাইরে দৃষ্টি দিল। ফেল উঠছে না। নফ একটু চুপ রইল, তারপর হঠাৎ বলল, তোমার তো এসএসসিতে প্লাস ছিল তাই না? সায়েন্স থেকে প্লাস পেয়েও হিউম্যানিটিস নিয়ে নিলে। ফার্স্ট ইয়ারে সায়েন্স ছিল, সেকেন্ড ইয়ারে ফার্স্ট টাইম এক্সামে ফেল করেছি, তারপর চেঞ্জ করেছি। ভাইয়ার পরিচিত থাকায় তেমন কোনো প্রবলেম হয়নি। না করলেও পারতে, এখন তো মেডিকেলে অ্যাপ্লাই করা যেত। নফের কথায় মোম ফিরে তাকালো তার দিকে, ভুরু জোড়া কুচকানো তার দিকে। নফ বলল, 4.89 উঠেছে, আর একটা পয়েন্টের জন্য প্লাস মিস হলো। মোম যেন বিশ্বাস করতেই পারছে না নফ কি বলছে এটা। অবিশ্বাস হাসি ফুটলো মুখে। সত্যি? নফ হাসলো, উঠে দাঁড়িয়ে মোমের শাটারে দাঁড়ালো। এবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য রেডি হও। মুহূর্তেই মুখটা কালো মেঘে ভরে গেল মোমের, মাথাটা নিচু করে ফেললো। তা দেখে নফ না জানার ভান করে বলল, কি হলো? মোম সরে দাঁড়ালো, বিছানার চাদর হাত দিয়ে গোছানোর ভঙ্গিতে বলল, ভার্সিটির অ্যাডমিশন নেব না। ওকে, তাহলে কোনো কলেজে অনার্সে ভর্তি করে দিব। অ্যাডমিশনের জন্য পড়ালেখার প্রয়োজন নেই। কলেজেও ভর্তি হব না। কেন? মোম একটু থামলো, পরে বলল, আর ইচ্ছে নেই পড়ালেখা করার। নফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোমের দিকে। মেয়েটা নিজের ভাগ্যটা নেই এতটাই সিরিয়াস হয়ে গেছে যে এত ভালো একটা খবর শুনেও কেন কোনো রিয়াকশন দিচ্ছে না। তো কি বিয়ে করে সংসার করবে? হাত থামলো মোমের, কেমন যেন আনমনা হয়ে গেল সে। সেই বাসনা আর আমার নেই। আর ভার্সিটি ভর্তি হওয়াই বা কি, আর মাত্রই তো কয়েকটা মাস। বুকটা মোচড় দিয়ে উঠল নফের, গিয়ে দাঁড়ালো মোমের মুখোমুখি, দু কাঁধে হাত দিয়ে মোমকে নিচের দিকে ঘোরালো। তোমার কিচ্ছু হবে না, তুমি ভার্সিটিতেও পড়বে, আর অনার্সে সিজিপিএ আনবে, দেন মাস্টার্স, বিসিএস, যত দূর যাওয়া যায়। একটু থামালো নফ। মোম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নফের দিকে, মাথায় একটা প্রশ্ন হঠাৎ চওড়া দিয়ে উঠল। উনি কি আমার অসুস্থতার ব্যাপারে কিছু জানেন? আমি কালই তোমার বইগুলো এনে দিব, আর অ্যাডমিশন টেস্টের জন্যও আনবো সব। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর টাইম লস করা যাবে না। তোমার রেজাল্ট দেখে মনে হলো পাবলিক না হলেও প্রাইভেট ভার্সিটিতে চলে আসবে। বলেই নফ দরজা পর্যন্ত এগিয়ে আবার দাঁড়ালো, পেছন ফিরে বলল, ও আকিয়া নীল সুনাস এখানে তোমার সাথে ঘুমাবে? যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই যে খাটে ফোন রাখা আছে, ফোন করে দিবে আমায়। আর যদি পার্সোনাল হয় তবে কাকিয়ার নম্বরে কল দিও। নম্বর সবগুলোই সেভ করা আছে। কারবারি করে একা একা রুম থেকে বেরোতে যেও না। বাড়ি ভর্তি লোকজন ঘুমানোর আগে দরজা ঠিক মতো লক করে ঘুমিও। আমি ফোনের লক ওপেন করে রেখেছি। ফোনটা নিয়ে যান, আমি ফোন ইউজ করি না। আমি জানি প্রয়োজন ছাড়া তো আর ধরবে না, আর পাশে রাখার দরকার নেই, সেন্ট্রাল টেবিলে রেখো, তাহলে আর রেডিয়েশনের কারণে তোমার মাথা ব্যথা করবে না। বলেই নফ যেতে নিল। পেছন থেকে বোম শক্ত কণ্ঠে বলল, আমি আর পড়ালেখা করতেও চাই না। সাথে সাথেই নফ উত্তর দিল, তোমার বর বড় ব্যবসায়ী বলে ভেবো না, তার হোটেল টাকা আছে, তাই ভবিষ্যতে ফুটবল টিমের মতো বাচ্চা সামলানোর জন্য তোমার রোজগার করতে হবে। বোম কথাটা আগা মাথা কিছুই বুঝলো না, বোকার মতো ভুরু কুচকে বলল, ফুটবল টিম? নফ যেতে যেতে স্বাভাবিক গলায় উত্তর দিয়ে গেল, হ্যাঁ, 11 জন জুনিয়র প্লেয়ার। তবে তুমি চাইলে অপোনেন্ট টিমও রেডি করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ফেলে আসা স্মৃতি আওড়াচ্ছে মোম রাত গভীর। তবে আজ যেন ঘুম ধরাই দিচ্ছে না। ওষুধ খাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই ঘুম চলে আসার কথা, তবে তা আজ যেন মিথ্যা প্রমাণ হলো। পাশেই নীল আর বিছানায় অপর প্রান্তে আঁখি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মাথায় ঘুরপাক খাচ্ছি রুমে আসার পর আঁখির বলা কথাগুলো। দেখো মেয়ে, তুমি রূপে একদম হুট হতে পারো, তবে এই বাড়িতে ঘাঁটি পাড়তে যেও না জানো। এখানে থাকার অধিকার যাত্রার নেই, শুধু নব ভাইয়া এনেছে বলে, না হলে তোমার এই রূপকে কেউ পাত্তাও দিত না। আজীবন থাকার চিন্তাও করো না জানো। মোমের চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। মোম পড়ল আরও একটা পরিবার
ছিল, সুন্দর ছিল। আম্মি, আব্বু, ভাইয়া কতগুলো দিন দেখে না তাদের। তারা থাকলে হয়তো এখনই বুকে আঁকলে বলতো, মন খারাপ করে না মম, সবার কথা গায়ে মাখতে নেই। তবে আজ তারা নেই। যথেষ্ট দ্রুত সৃষ্টি হয়েছে এই একদিনে। ভাবনার মাঝেই হঠাৎ পাশ থেকে কেঁদে উঠল নীল। আঁকি ঘুমের পরে বিরক্ত হয়ে ফিরল তার দিকে, থামানোর চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না। মোম আমতা আমতা করে বলল, আমি একটু কোলে নেই ভাবি, হয়তো থেমে যাবে। আঁকি তীক্ষ্ণ চায়নি নিক্ষেপ করলো মোমের দিকে। কিছুক্ষণ চেয়ে এগিয়ে দিল নীলকে। মোমও হেসে কোলে নিল নীলকে। সত্যি সত্যি একটু পর থেমে গেল নীল মোমের সাথে, কিটকিটিয়ে হাসতে লাগলো। আঁকিকে বসে বসে ঢুলতে দেখে মোম বলল, আপনি ঘুমান ভাবি, নীল সোনাকে আমি ঘুম পাড়িয়ে দেব। এমনিতেই চোখ ভারী হয়ে আসছিল আঁকি, তাই আর মোমের সাথে তর্কে জড়ালো না। সায় জানিয়ে শুয়ে পড়ল। সাথে সাথে চোখ জোড়া ঘুমের দেশে তলিয়ে গেল তার। সকালবেলায় ঘুম ভাঙতেই অবাক হয়ে গেল আঁকির। পাশে নেই নীল, খিলখিলিয়ে হাসছে। সাথে মোমও উঠে বসলো আঁকি। অবাক কণ্ঠে মোমকে জিজ্ঞাসা করলো, সারাত ঘুমাওনি? মোম হেসে বলল, ঘুমিয়েছে তো, পরে আবার জেগেছে। আমায় ডাকতে পারতে। মোম নীলের সাথে খেলতে খেলতেই বলল, কাল সারাদিন অনেক কাজ করেছিলেন আপনি, তাই আর ঘুমে বিরক্ত করিনি। আঁকি মনে মনে ভাবল। এসব সিম্পাথি আমায় দেখিয়ে লাভ নেই। বলেই উঠে চলে গেল ওয়াশরুমে মোম। এক নজর তার দিকে তাকিয়ে আবার নীল মনোযোগ দিল। 11টা প্রায়। এহসান বাড়ির মাঝারও সাইজের ড্রাইনিং রুমের সোফার পায়ের উপর পা তুলে বসে আছে নব। সামনেই দাঁড়িয়ে মোমের গোটা পরিবার। নবের দৃষ্টি নিবদ্ধ সামনে দাঁড়িয়ে থাকা মুয়ানের দিকে নিস্তব্ধতা ভেঙে জয়নাল এহসানের বড় ভাই উৎসুক হয়ে বলল, জয়নাল এখনো টাকাটা শোধ করতে পারেনি তাই না? বলেই জয়নালের দিকে তাকালো। ছি জয়নাল, ওই মেয়ের জন্য তোর এত অবনতি? মেয়ে তো গেল, এবার তো বাকি তোর এই লাফাঙ্গা ছেলে। তা ওই রোগা মেয়ে এখনো বেঁচে আছে? কথাটা বলতে দেরি হলেও মুয়ানের চেঁচাতে দেরি হলো না। জাস্ট শাট ইউর মাউথ চাচ্চু, আমার বোনিকে নিয়ে আরেকটা কথাও বলবে না তোমরা। জয়নাল থামালো মুয়ানকে। আবার সব শীতল। কিছুক্ষণ পর নফ পড়ল, আগামী 5 দিনের মধ্যে তুমি আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার পদে যোগ দিবে। ওয়ান তোমার সিজিপি অ্যাপ্রুভ করেছে। পার মান্থ স্যালারি 58,000 টাকা। চলবে? কথাটা যেন বাজ পড়ল সবার মাথায়, বিশেষ করে জয়নালের ভাইয়ের। এর এত টাকা আদায় করার কথা, তা না করে এই মুয়ানকে চাকরি কেন দিয়েছে, তাও আবার এত বড় মাইনে। সাথে আপাতত একটা ডুপ্লেক্স ফ্ল্যাট আর পাজারো গাড়ি। কাজ ভালো হলে ভবিষ্যতে আরও অফার পেতে পারো। নফের এই কথাটা যেন আরও বড় বাজ ফেলল সবার মাঝে। সবার রিয়াকশন দেখা। নফ বলল, আমি আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। জয়নাল সাহেব, আপনি আর মোয়ান বাকির আপাতত যেতে পারেন। সাথে সাথেই মুয়ানে বড় চাচি বলে উঠল, কেন? এটা আমাদেরও ড্রয়িং রুম, আমরা এখানেই থাকবো। নব শান্তভাবে তির্যক দৃষ্টিতে তাকালো মুয়ানের চাচির দিকে। তারপর দৃষ্টি নামিয়ে কোমরের কাছ থেকে নিজের পিস্তলটা বের করে সামনের টেবিলে রাখলো। ধীরে সুস্থে তা দেখি বড় সড়ো ঢোক গিল সবাই। ওই দিনের মতো সাথে ঘাট নিয়ে আসিনি, তার মানে এটা নয় যে আমি এটা চালাতে পারি না। গুনে গুনে 6টা বুলেট ভরা আছে, এতে সেটা দিয়েই চলবে। মিস হওয়ার প্রশ্নই ওঠে না। অবয়ব রায়ানিশ কখনো লগ্নভ্রষ্ট হয় না। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল সবার জন্য। আর কোনো কথা না বাড়িয়ে সুরসুর করে নিজেদের রুম চলে গেল মুয়ানের চাচা, চাচি আর চাচাতো ভাই বোনেরা। আতিয়া ইহসেন দাঁড়িয়ে দেখছে। দেখে নফ তাকালো তার দিকে। চোখ দুটো প্রায় খাদে চলে গেছে তার। চলন বলেনও বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় কাটছে তারদের। নফ পুছল, এই যন্ত্রণা বোমের জন্য। এক মুহূর্তের জন্য নফের মন প্রশ্ন করলো, আচ্ছা, আমার আম্মু কি কখনো আমার জন্য এত উদ্বিগ্ন হয়েছে? আর ভাবল না। নফ ভাবতে গেলে যে তার নীরব অতীতের বারবার খোঁটা দেবে তাকে। নরম গলায় আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি রুমে যান আন্টি। আতিয়া একবার জয়নালের দিকে তাকালো। তিনি চোখের ইশারায় যেতে বলল। তবে সামনে রাখা পিস্তল দেখে ভয়ে আতিয়ার স্বামী আর ছেলেকে ফেলে যেতে ইচ্ছে করছে না। তিনি দাঁড়িয়ে রইলেন, তার ভয় মিশ্রিত দৃষ্টি পিস্তল নিবদ্ধ দেখে। নফ হেসে ফেলল, বলল, ভয় পাবেন না, আমি অকারণে কাউকে মারি না। আর এখানে যদি জয়নাল সাহেবকে মারার হতো তাহলে এতক্ষণ ওয়েট করতাম না।
প্রথমে মেরে দিতাম। আপনি যান এখন। আতিয়া কিছুটা স্বস্তি পেল, ধীরে ধীরে পায়ে ফেলে চলে গেল রুমে। বসুন। নবের শক্ত কণ্ঠে কোনো প্রত্যুত্তর করল না দুজনেই। নবের সামনাসামনি সোফায় বসলো। নব শান্ত দৃষ্টি দিল মোয়ানের দিকে। মোমের অসুস্থতা নিয়ে কাউকে জানাওনি কেন? মোয়ান জয়নাল দুজনই চমকাল। নব কি করে জানলো এটা? তবুও মোয়ান নিজেকে ঠিক রেখে ভান করে বলল, তত তো তেমন কিছু না, ওই আর কি একটু। বলতে দিল না নব। সিরিয়াস ব্রেন ক্যান্সার অন লাস্ট স্টেজ। সি হ্যাজ জাস্ট ফিউ মান্থ ফর লিভ। বিস্ময়ে নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল মোয়ান আর জয়নাল। আমার মোম গত 1.5 মাস ধরে আমার কাছে আছে। এর মধ্যে এটা জানাটা অস্বাভাবিক কিছু না। মোয়ান মাথা ঝুঁকালো। জয়নালও চোখ ও পানি ভিড় করলো। আপনার একটা মেয়ে আছে, মৌচাক এহসান। তার জন্য আপনি কিছুদিন পর পরই টাকা নিতেন ব্যাংক থেকে লোন। এর থেকে টাকা, ওর থেকে টাকা, আমার থেকে নিতে নিতে 16 লাখ টাকা নিলেন। অফিসের স্টাফ বলে জেরা করা হয়নি। জানতে চাইলে বলতেন আপনার মেয়ের জন্য লাগবে, কিন্তু কখনো একজাস্ট কারণটা কি বলেছেন কাউকে? আমি টাকা ফেরত চাওয়ার সময়ও তো বলতে পারতেন মোমের ব্যাপারে। এরকম বোকামিটা আপনার থেকে আশা করিনি জয়নাল সাহেব। নফের কথায় এবার হু হু করে কেঁদে উঠলেন জয়নাল। নফ বিরক্ত হলো। এখন কেন কাঁদছেন? শুরু থেকে যদি সবার সাথে পরামর্শ করতেন তাহলে ঠিকই কোনো না কোনো উপায় পেতেন। এত দূর বিষয়টা গড়াতই না। জয়নাল যেন চরমভাবে আত্মা তৃপ্ত করছেন কাঁদতে কাঁদতে। আমি বুঝতে পারিনি স্যার, চরম ভুল হয়ে গেছে আমার। তখন যদি মোম্মার ছেলে মানুষগুলো না শুনে কিছু করতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না, আমার দেখতে হতো না। কিছুক্ষণ নীরবতা কণ্ঠে খাত নামিয়ে মোয়ান বলল, বনির তখন ইন্টার ফার্স্ট ইয়ারের একটা টার্মিনাল এক্সাম চলছিল, 4টা পরীক্ষা শেষ। পরদিন কেমিস্ট্রি পরীক্ষার হলেই প্রথম ও সেন্সলেস হয়ে পড়ে যায়। কলেজ থেকে ফোন করায় দ্রুত গিয়েছিলাম সেখানে। তখনও বনি সেন্সলেস ছিল। হসপিটালে নিয়েছিলাম ওই দিনই প্রথম। এর আগে বনিকে নিয়ে তেমন হসপিটালের মুখ হওয়া লাগেনি, ওই টুকটাক প্রবলেম ছাড়া। সেন্স ফিরার পর নিজেকে হসপিটালে পেয়ে বনি হেসেছিল। প্রথম কথাটা ছিল ওর, জানো ভাইয়া, হসপিটালের ফিনাইলের গন্ধটা খুব ভালো লাগছে। আমি এবার থেকে মাঝে মাঝেই হসপিটালে আসব। তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। তবে ওর কথাটা যে সত্যি প্রমাণিত হতে যাচ্ছে তা জানলাম 3 দিন পর, রিপোর্ট হাতে পাওয়ার পর। জানলাম আমার ছোট্ট বোনের মধ্যে বিস্তার করছে এক বিশাল রোগ। ততদিনে সেকেন্ড স্টেজ চলছিল। আম্মি জানলো, আব্বু জানলো, বাড়ির সবাই জানলো। সতর্ক করেছিলাম বনিকে কিছু না জানাতে। কিছুদিন চলছিল ওইভাবেই। বনিকে অনেক হাবিজাবি বুঝিয়ে ঔষধ খাওয়াতাম। ততদিনে আরও একবার সেন্সলেস হয়েছিল। ও ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার সময় রাত জেগে প্রেশার দিয়ে পড়তে গিয়ে ডক্টরের সাথে আলোচনা করার পর তিনি বললেন অপারেশন পর্যন্ত পড়ালেখা বন্ধ রাখতে ওর। অনেক চেষ্টা করেও পারিনি বনিকে রাজি করাতে, তবে জোর করেই সায়েন্স থেকে আর্টসে নিয়ে গেলাম। প্রচুর কেঁদেছিল ওই দিন, চিৎকার করে বলেছিল, ভাইয়া তুমি আমায় আর্ট মেডিকেলে পড়তে দিলে না, আমার গলায় আর স্টেথোস্কোপ ঝুলাতে দিলে না। ওই দিন আমি আমার বোনের থেকে ওর স্বপ্ন, ওর অর্ধেক প্রাণই কেড়ে নিয়েছিলাম। এর মাঝে আবার বাড়ির বাকিরাও ওকে কেমন আলাদা চোখে দেখতে শুরু করলো। যেই চাচি সারাক্ষণ বলতো তুই আমার বৌমা হবি, আমার আবিদের বউ হবি, সেই চাচি ওকে দেখলে নাক ছিটকাতে শুরু করলো। আবিদ ভাইয়াও সারাক্ষণ মোম বলতে পাগল ছিল। বনি কাঁদলেই বলতো, কাঁদছিস কেন? বিয়ের পর অন্য কোথাও নিব না তো, এই বাড়িতেই থাকবি। সেই আবিদ ভাইয়ের কাছে বনি ঘুরতে যাওয়ার আবদার করলেই বলতো পারবো না। একটু থামলো মোয়ান। মনোযোগ দিয়ে নব শুনতে লাগলো মোয়ানের কথাগুলো। সময় দিল মোয়ানকে। মোয়ান আবার বলতে শুরু করলো, কিছুদিন পর কলেজ থেকে ফেরার পথে আবিদ ভাইকে দেখেছিল বনি। তবে সে একা ছিল না, সাথে আরেকটা মেয়েও ছিল। বনিটা ছোট হলেও খুব দ্রুতই বুঝে ফেললো এরা সাধারণ না। এরা সাধারণ নয়। বাড়ি আসার পর কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল বনিটা। অপেক্ষা করছিল, তবে আমাদের কাউকেই কিছু জানায়নি। রাতে যখন আবিদ ভাই ফিরল, তখন ওই জমিয়ে রাখা সব রাগ ঝাড়তে শুরু করলো। চাচিকেও বিচার দিল, তবে খুব একটা লাভ হলো না। বাড়ির প্রত্যেকেই জানতো আবিদ ভাইয়ের জন্য আমার বনি কিছুটা দুর্বল। তবে আবিদ ভাই যে মুহূর্তেই পরিবর্তন হয়ে যাবে তা কল্পনিত ছিল আমাদের। সেই দিনই চাচি মুখের উপর বলেছিল বনিকে, তুই একটা অপয়া, নিজে তো ব্রেন ক্যান্সারে মরবি। আমার ছেলেকে বিয়ে করে কি ওকেও মারতে চাস নাকি? নিজের অসুস্থতার ব্যাপারে ওই দিনই প্রথম জেনেছিল বনি। আবিদ ভাইও ওই দিন বনিকে দূরে ঠেলে দিয়েছিল। ছোটবেলা থেকে তার দেখানো ভালোবাসা মুহূর্তেই উবে গেল। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আমার বনিটা ওই দিন দরজা লাগিয়ে কেঁদেছিল। ব্যাপারটা মোটেও সুবিধার ছিল না।
বনি কখনোই প্রয়োজন ছাড়া দরজায় খিল দিত না। বাড়িতে তেমন প্রবলেম ছিল না। বাবা, চাচা, আমি ওর নিজের ভাই, আমাদের নিয়ে তেমন প্রবলেম নেই। আর ছিল আবিদ ভাই। যেহেতু ভবিষ্যতে তার সাথে সংসার করার কথা ছিল, তাই বনিও তাকে স্বাভাবিকভাবেই নিত, আর আবিদ ভাইও স্বাভাবিক ছিল। পরদিন দরজা ভেঙে বনিকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলাম। ওই দিনই প্রথম ওর মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়। হসপিটালে সেন্স আসার পর থেকেই আমার দুরন্ত সব সময় লাফাতে থাকা বোনটা শান্ত হয়ে গেল। সেই থেকেই আজ পর্যন্ত ওর আড়াল হওয়া রূপটা আর দেখা গেল না। ওই দিন বনি আমার আম্মির আর আব্বুর হাত নিজের মাথায় দিয়ে দিব্যি দিয়েছিল ওর অসুস্থতার ব্যাপারে যেন আর কেউ না জানে। ও চায় না আর কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, ওকে দেখে নাক ছিটকাক। বলেছিল ও আর যেই কটা দিন বাঁচবো সবার সাথে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। 2 মাসের মাথায় অপারেশন হয়েছিল ওর। আমি সবেমাত্র মাস্টার্স কমপ্লিট করলাম, চাকরি খুঁজছিলাম। এক কথায় আমি তখন বেকার। সেবার ওই আব্বু প্রথম ধার নেওয়া শুরু করেছে। ভেবেছিলাম বোনের অপারেশনের পর শোধ করে দিব, তবে অপারেশন হলেও সাকসেসফুল হয়নি। আরও খারাপ হতে লাগলো বোনের অবস্থা, 3rd স্টেজে পড়লো। সেই থেকেই শুরু হলো থেরাপি প্রত্যেক মাসে। এখনও এভাবেই চলছে। থামলো মোয়ান, 2 হাত মুখ ঢেকে কান্না আটকানোর চেষ্টা করলো। নব একটা নিঃশ্বাস ছাড়লো, কিছু একটা ভেবে হঠাৎ জিজ্ঞাসা করলো, জিয়ানের সাথে বিয়ের ব্যাপারটা কি ছিল? জয়নালের এবার মুখ খুলল। আবিদের করা ব্যবহারের পর মোম্মা অনেকটাই ভেঙে পড়েছিল। আদিবকেও ভুলে যেতে চেষ্টা করলো, তবে নিজে পণ করেছিল আর কখনোই কারোর মায়ায় আটকাবে না। তেমন সময়টাও নেই। তবুও প্রতিদিন আবিদের করা ব্যবহার, ওর ব্যঙ্গ করে কথা বলা, এসব অনেক কষ্ট সহ্য করতো আমার মোম্মা। জিয়ান মোমকে পছন্দ করেছিল, কয়েকবার মোমকেও জানানোর চেষ্টা করেছে, তবে মোম্মা পাত্তা দেয়নি এসবে। এরপর জিয়ান আমার সাথে কথা বলে। তার বাড়াবাড়ি থেকে মোম্মা নিজের সত্যিটা বলে জিয়ানকে। সব শুনেও জিয়ান রাজি ছিল, তাই আমি মোম্মাকে নিজের দিব্যি দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছি। তবে শেষ মুহূর্তে এসে জিয়ান কেন এমনটা করলো তা আমাদের কারোর জানা নেই। নব শুনল, মনোযোগ দিয়ে কিছুক্ষণ নীরবতা কাটালো। এরপর নফও বলল, আন্টিকে ডাকো মোহন। আতিয়া আসলো। নফও এবার সবার উদ্দেশ্যে বলল, ভেবেছিলাম কথাটা আরও পরে জানাবো, তবে সব শুনে মনে হলো আজই জানিয়ে রাখি আপনাদের। একটু থেমে নফও আতিয়ার দিকে তাকালো। আমি আপনার মেয়েকে ভালোবাসি আন্টি, আমি ওকে বিয়ে করতে চাই। কথাটায় যেন বাজ পড়ল সবার মাথায়। আতিয়া তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তার আগে নফও হাতের ইশারায় থামতে বলে বলল, মতামত চাইনি, জাস্ট জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই মুহূর্তে ধুমধাম করে বিয়ে করাটা সম্ভব নয়। আর আপনারাও ভালো করে জানেন যে মম এত সহজে রাজি হবে না বিয়েতে। তাই আমি আমার সময় বুঝে করে নিব বিয়েটা। আর হ্যাঁ আন্টি, এত কান্নাকাটি এবার বন্ধ করুন। মম এখনো ঠিক আছে, ইভেন থাকবেও। না স্যার, ডক্টর বলল আর মাত্র কয়েকটা মাস। তা আমি মানি না। আমি যথেষ্ট খারাপ একটা ছেলে, আল্লাহর প্রতি তেমন একটা মনোযোগ নেই, তবে বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকেই বলছি, আমার মমের জন্য কোনো না কোনো পথ ঠিকই আল্লাহ রেখে গিয়েছেন। আমাদের শুধু কষ্ট করে সেই পথটা খুঁজে দেখা বাকি। তাই এভাবে ভেঙে না পড়ে আমার মমকে সুস্থ করে তুলতে আমাকে সাহায্য করুন। সবাই কেন যেন একটু আলোর আশা খুঁজে পেল। আদিয়া উৎসুক হয়ে বলল, সত্যি আমার মোমো ভালো হয়ে যাবে? আল্লাহ ওকে সুস্থ করে তুলবে? নফ মৃদু হাসলো। সে নিজেও তো শিওর নয়, তবে নিজেকে হার মানবে না, আর এদেরও এখন ঠিক রাখতে হবে। তাই আস্তে করে বলল, ইনশাআল্লাহ। বলেই তাকালো জয়নার আর মোয়ানের দিকে। তার দিকে তারাও বলল, ইনশাল্লাহ। মোমের এই পর্যন্ত সকল রিপোর্ট, প্রেসক্রিপশন সব আমার চাই। আর মোয়ান, আগামীকাল শাহবাগের মেডিকেয়ার হসপিটালে আমার সাথে যাবে তুমি। দেশের নাম করা কয়েকজন নিউরোলজিস্টের সাথে মিটিং ফিক্সড করছি। মোমের ব্যাপারে কথা হবে, তাই তোমার যাওয়া উচিত। আর আমি এখন একটু মোমের ঘরে যেতে চাই। মোয়ান রাজি হলো। নবের সাথে করে নিয়ে গেল মোমের জন্য নির্ধারিত রুমে। দরজা খুলে ভেতরে পা রাখতেই কিছু একটা বলে উঠল, ওয়েলকাম ওয়েলকাম। আর সামনাসামনি নভের চোখ পড়ল। জল জল করে পেঁচানো হাতের কারুকার্য যুক্ত লেখা, মৌচাকের মধুময় রাজ্যে আপনাকে স্বাগতম। আলতো হাসলো নভ। তবে শব্দের উৎস খোঁজার জন্য রুমের ভেতরে প্রবেশ করতেই ডান চোখে পড়ল খাঁচায় বন্দি তোতা পাখিটিকে, যেটি বারবার লাফিয়ে লাফিয়ে বলছে, মৌচাক এসেছে, মৌচাক এসেছে। হেসে ফেলল নভ। পেছন থেকে মোয়ান বলল, এটা বনির, বনি এইসব শিখিয়েছে।
নফ রুমটা চারিদিকে চোখ বুলালো। গোলাপি রং করা দেওয়ালে ভর্তি নানা রকমের হাতের কাজ, একপাশে পুরোটাই ছবি ঝুলানো, মোমের ছবি সব। নফ এগিয়ে গেল ছবিগুলো দেখে। একটা ছবিতে মোম চোখ ছোট ছোট করে কিটকিটি হাসছে, আর একটা টেডি জড়িয়ে আছে। নফ হাত বোলালো ছবিটায়। ছবি জমানো বোনের একটা শখ, তাই এই সব। নফ হাত সরালো, খাটে চোখ যেতেই দেখলো কয়েকটা টেডি পড়ে আছে বিভিন্ন রকমের। নফ এগিয়ে গেল তোতা পাখিটির কাছে, খাঁচাটা হালকা নাড়িয়ে দিল, সাথে সাথেই পাখিটা ডানা ঝাপটে বলে উঠল, মোমবাতি মোমবাতি। নফ মৃদু হাসলো, মোয়ানের দিকে তাকিয়ে বলল, আমি একটা মোমের কাছে নিয়ে যেতে চাই। মোয়ান মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ নিন না, বনি খুব খুশি হবে এটা পেলে। আরও কিছুক্ষণ মোমের রুমটা পর্যবেক্ষণ করে নফ মোমের পাখিটা আর মোয়ানের থেকে মোমের সকল রিপোর্ট নিয়ে এওশন বাড়ি ছাড়ল। আতিয়া অনেকবার কিছু খাওয়ার জন্য বলল, তবে নফ খেলো না, শুধু এইটুকুই বলল, যেখানে আমার মোমকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেখানে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বলি বেরোতে নিল। পেছন থেকে আতিয়া ডেকে বলল, আমার মেয়েটাকে আমি একটু দেখব। নফ উত্তর দিল, সময় হলে অবশ্যই দেখতে পারবেন। আর কিছু বলল না। নফও বেরিয়ে গেল এওশন বাড়ি থেকে। পরের দিন টিস্যু রিসেপশন থেকেই নফ চলে আসে শাহবাগের মেডিকেয়ার হসপিটালে। মোয়ানও আগে থেকেই অপেক্ষা করছিল নফের জন্য। আসতেই রাজকীয় স্টাইলে ভেতরে ঢুকলো নফ, পেছন পেছনে মোয়ানও। হসপিটালে কনফারেন্স রুমে উপস্থিত রয়েছে বাংলাদেশের নামকরা 18 জন নিউরোলজিস্ট। অপেক্ষায় প্রহর কাটিয়ে উপস্থিত হলো নফ। সবাই বিনয়ী হলো। প্রায় 1.5 ঘন্টার মিটিংয়ের পর জানানো হলো যে এখনও পর্যন্ত বাংলাদেশে এরকম সিরিয়াস ব্রেন ক্যান্সার অপারেশন শুরু হয়নি। নফ আর মোয়ান হতাশ হলো, তবে হাল ছাড়ল না। সবাইকে জানিয়ে দেওয়া হলো এর সলিউশন খুঁজে বের করতে যত টাকা লাগে নফও দেবে। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরতেই নফের চোখ পড়লো বাড়িটাই কেমন শান্ত। রান্নাঘরে রুবি টুকটাক কাজ করছে, সাথে আঁকিও। সোফায় পলি বসে ফোনে ইম্পর্টেন্ট ডিসকাস করছে তার বিজনেস নিয়ে। নফ ধ্যান দিল না, একটু ক্ষীণ কণ্ঠে রুবিকে ডেকে বলল, কাকিয়া, পাখিরা কোথায়? আমার মোম। রুবি আলতো হেসে বলল, এত উতলা হওয়ার প্রয়োজন নেই, ছাদে আছে বাকিদের সাথে। নফ কিছু বলল না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখনই পেছন থেকে পলি ডাকলো, দাঁড়া নফ। নফ পিছনে ফিরল। এই মেয়েটা আর কতদিন থাকবে এই বাড়িতে? টিস্যুর বিয়ে তো শেষ। নফ নিচের দিকে তাকালো, এরপর মুখ তুলে সরাসরি বলল, পরশুই ফিরবে। পলি যেন খুশি হয়ে গেল, তবে তা বেশিক্ষণ টিকলো না। যখনই নফ রুবিকে ডেকে বলল, কাকিয়া, রমেশকে বলো আমার শার্টগুলো কেচে দিতে, পরশু ফিরে যাব। রুবি ভুরু কুচকে এগিয়ে এলো। সে কি নব বাবা, চলে যাবে মানে? বাড়িতে কি তোর একটুও মন বসে না? 8 ঘন্টা পথই তো বাড়ি থেকে অফিসটা। এখান থেকে 2 ঘন্টা লাগবে কাকিয়া। আমরা তো কালই বাগান বাড়ি থেকে ওই বাড়িতে চলে যাব, সেখানে থেকেই যাওয়া আসা করবি। নফ তাকালো পলির পাংশুটে মুখের দিকে। এবাড়ির কিছু মানুষের প্রবলেম হয় আমি থাকলে। পলি বুঝলো নফের ইঙ্গিত করা কথাটা, তেমনি তেতে উঠে বলল, আমি কখন বললাম তুই থাকলে আমার সমস্যা হয়? তোর বাড়ি তুই থাকবি না তো কে থাকবে? আমি এই মেয়েটাকে যাওয়ার কথা বলছি। ওর একটা নাম আছে, না ডাকতে পারলে ওকে নিয়ে কথা বলো না। আর আমার গেস্ট আমার বাড়িতে যতদিন ইচ্ছে থাকবে, তাতে তোমার কি প্রবলেম? তোমার ওই বোনের ছেলে মেয়ে দুটো যে বছরের পর বছর এই বাড়িতে থাকতো, তখন কেন তাদের যাওয়ার কথা উঠতো না? ওরা আমাদের রিলেটিভ নফ, ওরা থাকতেই পারে, কিন্তু এই মেয়েটা। সামলে বলছি না ওর নাম নেবে না তুমি। আমি যতদিন থাকবো ও ততদিনই থাকবে আমার সাথে আমার বাড়িতে। একটু থামলো নফ, বড় বড় করে নিঃশ্বাস ফেলে রুবির দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম মোমকে নিয়ে আবার রিসোর্টে চলে যাব কাকিয়া। আমি এমনিতেই ওকে আনতে চাইনি, জাস্ট টিস্যুর বিয়েতে আমাকে থাকতেই হবে, এই জন্য ওকে একা রাখতে আমি পারি না। না হলে এই নোংরা মেন্টালিটির মানুষদের মাঝে ওকে আনতামই না। পলি চেঁচিয়ে বলে উঠল, নফ, তুই তোর মাকে নোংরা বলছিস? নভ শক্ত দৃষ্টিতে তাকালো পলির দিকে, বা হাতে তর্জনী নাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইউ আর নট মাই মোম, নেভার এভার। তারপর সাথে সাথেই রুবির দিকে তাকিয়ে বলল, কাকিয়া, এবার থেকে আমি বাড়িতেই থাকবো, সাথে আমার মোমও থাকবে। তুমি ওই বাড়িতে ওর জন্য একটা রুম ক্লিন করে রেখো। আর দাঁড়ালো না নফ,
ধূপধাপ পা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল। আর এদিকে আগে ফুসতে ফুসতে পলি ভাবল, এই মেয়েকে তাড়াতেই হবে এবার। কেটে গেল আরও 5টা দিন। বাগান বাড়ি ছেড়ে সবাই শহরের বাড়িটায় এসেছে। মোমের বাড়িটা খুব পছন্দ হয়েছে, তবে ওই বাগান বাড়িটাই বেস্ট ছিল। এই কয়েকদিনে মোমের সাথে পলির অনেকবারই তর্ক লেগেছে। কখনো বা নভ এসে পলিকে থামালো, আবার কখনো বা মোম নীরবে সব শুনে গেল। তবে এসব কিছুকে পাত্তা না দিয়ে মোম বেশ আছে ইস্যু নোভানদের সাথে। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরি নভের চোখ গেল কিচেনের দিকে। সাথে সাথে বিগড়ে গেল নভের মেজাজ। পকেটে হাত গুছিয়ে এগিয়ে গেল কিচেনে। কি হচ্ছে এসব? সাথে সাথেই তার দিকে তাকালো আকি, রুফি আর মোম। ডাইনিংয়ের পাশে থাকা পলিও তাকালো সেদিকে। তুমি কিচেনে কেন এসেছো? সরাসরি প্রশ্ন মোমের দিকে তাকিয়ে। মোম অপ্রস্তুত হলো। রুবির দিকে একবার তাকিয়ে আবার নভের দিকে তাকালো। এমনি ভালো লাগছিল না, তাই কাকিয়ার সাথে একটু কথা বলতে এলাম। নভ চোখ ঘুরিয়ে মোমকে পরোক্ষ করে নিল। হাতে খুন্তি নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে? মোম চুপ করে রইল। পিট করে দেখতে লাগলো নভের ভাবভঙ্গি। নভ তাকালো রুবির দিকে। কেন আগুনের কাছে এসেছে কাকিয়া? রুবি কিছু বলতে যাবে, তার আগে মোম তাড়া দিয়ে বলল, কাকিয়া কিছু করেনি, আমি জোর করে চুলোর কাছে এসেছি। নভ তাকালো মোমের দিকে। তুমি যে এমনিতে অসুস্থ সেটা আমি জানি। চোখ পাকিয়ে ঠোঁট উল্টে তাকালো মোম। কোমরে এক হাত গুজে আর এক হাত খুন্তিটা নভের দিকে তাক করে বলল, কি বললেন আপনি? আমি অষ্টরম্ভা? তো আর কি, একটু পরে যে মাইগ্রেনের ব্যথায় কান্নাকাটি করতে হবে তা জানা নেই? তখন কিন্তু আমি খাটিয়ে কানে নিচে দিব বলে রাখলাম। মোম দুষ্টু হেসে বলল, সেটা আপনি পারবেন না মিস্টার রোমিও, আমি জানি। নভ একটু চুপ থেকে মোমের হাত শক্ত করে ধরে খুন্তিটা ছাড়াতে ছাড়াতে বলল, বেশি পেকে গেছো তুমি, আগে সব ভুলেও গেছো, আজ আবার মনে করাবো না কি তোমায়। বলতে বলতে জোর করে মোমকে পাজা করে তুলে নিল। রুবি বলে উঠল, নববাবা ওকে বকিস না, ভয় পাবে তো মেয়েটা, ছেড়ে দে ওকে। নভ শুনল না, এগিয়ে গেল মোমকে নিয়ে। পেছন থেকে পলি বলে উঠল, সামান্য রান্নাই তো করেছিল, অগ্নি পরীক্ষা তো আর দিচ্ছিল না। নভ থামলো, মাথাটা ঘুরিয়ে পলির দিকে তাকিয়ে বলল, ও এই বাড়িতে রান্নার লোক হয়ে আসেনি। আর থামলো না। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, গিয়ে ঢুকলো মোমের জন্য নির্ধারিত রুমটায়। বিছানায় বসিয়ে দিয়ে সাথে সাথেই মোমের ওড়না টানতে নিলি মোম বলে উঠল, আল্লাহ, আবার রোমিওগিরি শুরু করেছে। নভ পুরো কুচকালো। আগেও করেছিলাম। মোম অপ্রস্তুত হলো। ওড়না টেনে ঠিক করে বলল, ছাড়ুন তো, ভালো লাগছে না আমার। বলতে বলতে কম্বল টেনে শুয়ে পড়ল। মোমের এমন কাণ্ড নভ হতবাক, তবু একটা নিঃশ্বাস ফেলে মোমের দিকে ঝুঁকে তার মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে বলল, শরীর খারাপ লাগছে? তাহলে এভাবে শুয়ে পড়লে যে? এমনি, আপনি তো ফ্রেশও হননি, যান ফ্রেশ হয়ে রেস্ট নিন। আমি এমনিতেই ফ্রেশ মাইন্ডে আছি। শরীর থেকে ঘামের গন্ধ আসছে। এখন শীতকাল। জিভ কাটলো মোম। মিথ্যা ধরা পড়ে গিয়ে কিনা আমতা আমতা করে বলল, শীতেও ঘাম হয়, এখন গিয়ে ফ্রেশ হয়ে যান। শরীর যদি সত্যি খারাপ না লাগে তাহলে বই নিয়ে বসো একটু, আমি ফ্রেশ হয়ে আসছি। বলতে বলতে বের হলো নভ। আবার ফিরেও এলো, এসে মোমের খাটের পাশে বসে বলল, শোনো, বাড়িতে একটা মেয়ে আর একটা ছেলে এসেছে, ওদের সাথে কথা বলতে যেও না যেন। কে এসেছে? আমার খালাতো ভাই আর বোন। আর আমি যতক্ষণ বাড়ি থাকবো না ততক্ষণ একদম ছেলেটার সামনে যাবে না, এমনি তো এড়িয়ে চলবে সবসময়। বলেই উঠে যেতে নিলে মোম পেছন থেকে প্রশ্ন করলো, কেন? নভ থামলো, ঘাড় ঘুরিয়ে তাকালো মোমের দিকে। মোহময় কণ্ঠে বলে উঠল, আমার আকাশের চাঁদ অন্য কেউ পরোক্ষ করার অধিকার তার নেই। ওই চাঁদের আলো শুধু এই অবয়ব রায়ানিসের জন্যই বরাদ্দ।